নমস্কার, আমি মৌ। আজ আমি আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাবো সেটি বাসুদেব মালাকারের লেখা একটি খুব মজার গল্প, মোহন দারোগার গবেষণাগার। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। শুরু করছি আমার আজকের গল্প পাঠ। বাসুদেব মালাকারের লেখা একটি খুব মজার গল্প, মোহন দারোগার গবেষণাগার। চোর ধরা যত কঠিন, চোর ধরে আটকে রাখা তার থেকেও কঠিন কাজ। পুলিশের চাকরিতে ঢোকার পর এই কথাটা বুঝতে মোহন দারোগার ৩ বছর সময় লেগেছিল। পুলিশে চাকরি পাওয়ার আগে মোহন একটা স্কুলে মাস্টারি করতেন। স্কুলটা খারাপ ছিল না, কিন্তু কি যে এক আদর্শ বোধ তাকে ক্রমাগত খোঁচাতে লাগলো যে শেষ পর্যন্ত মাস্টারি ছেড়ে পুলিশে ঢুকে গেলেন মোহন। মোহনের ঠাকুরদা ছিলেন অহিংস আন্দোলনের নেতাগোছের একজন। মোহন তাকে দেখেননি, কিন্তু তার বাণী নানা পত্রপত্রিকায় পড়েছেন। তিনি বলতেন, কেউ অপরাধী হয়ে জন্মায় না, এই সমাজ তাকে অপরাধী তৈরি করে। হিংসা ত্যাগ করে ভালোবেসে অপরাধীর হৃদয় পরিবর্তন করতে পারলে সে দ্বিগুণ শক্তি নিয়ে ভালোত্বে ফিরে আসবে, ইত্যাদি ইত্যাদি। ঠাকুরদার বাণীতে প্রভাবিত হয়ে মোহনও সেরকম ভাবতেন। আর পুলিশের চাকরি ছাড়া অপরাধীদের সঙ্গে ওঠবোস করার স্কোপ আর কোথায় পাওয়া যাবে? অতএব মাস্টারি জীবনে মোহন কালু নামে একটি ছাত্রের সংস্পর্শে এসেছিলেন। অপরাধী হওয়ার মতো সমস্ত মাল মশলা তার মধ্যে মজুদ ছিল। একটু সার জল পেলেই ডালপালা ছড়িয়ে বেড়ে উঠত। সেই যে কথায় বলে না, কচু গাছ কাটতে কাটতে গলা কাটা হয়, তেমনি কালুর একটি মাত্র নেশা ছিল, লোকের গাছে ঢিল ছুঁড়ে আম জাম আমড়া কুল ঝুনো নারকেল পাড়া। অব্যর্থ টিপ ছিল কালুর হাতে। কোনো গৃহস্থ তাড়া করলে বা বাধা দিলে সন্ধেবেলা সেই বাড়ির টিন বা টালির চালে ইট মেরে শোধ নিত কালু। তাড়া করলে বিদ্যুৎ গতিতে পালিয়ে যেত। একবার হেড স্যারের পিসির চালে ইট মেরে কালু স্যারের হাতে গোবেরন খেল। সেই করুণ মর্মান্তিক দৃশ্য দেখে মোহনের ভিতর তাঁর ঠাকুরদা নির্দেশিত আদর্শ তথা কর্তব্যবোধ চাগার দিয়ে উঠতে তিনি সন্ধেবেলা কালুকে ডেকে নিয়ে প্রথমে পেনকিলার খাইয়ে 1 প্লেট সন্দেশ খেতে দিলেন। কালু প্রথমে খেতে চায়নি। কি জানি বাবা, অতি যত্ন কিসের লক্ষণ বলে একটা কথা আছে না? মোহন কালুর মাথায় হাত টাত বুলিয়ে দিতে কালু সেই সন্দেশ খেল শেষ পর্যন্ত। এরপর মোহন কালুকে নিয়ে পড়লেন। যার হাতে এমন অব্যর্থ টিপ, তার তো অর্জুন হওয়ার কথা। কালুকে মাঠের ধারে নিয়ে গিয়ে মোহন ও কালুর সঙ্গে ইট ছোড়া শুরু করলেন। তারপর 2টো তাল গাছের গায়ে দড়ি টাঙিয়ে সেই দড়িতে প্লাস্টিকের বোতল ঝুলিয়ে দূরে দাঁড়িয়ে ইট মেরে অনুশীলন শুরু করল। কালুর কাছে ওসব বোতল ফাটানো জল ভাত, তেমন মজা পেল না কালু। মোহনও ছাড়বার পাত্র নন। সন্দেশের প্লেট ওদিকে উজাড় হয়ে যাচ্ছে। ইট ছেড়ে এবারে বর্ষা নিক্ষেপ অনুশীলন শুরু হলো। কালুর ওটাও ভালো লাগলো না। গাছে ইট মেরে ফল পাকুড় পাড়ার মধ্যে যে থ্রিল, বর্ষা ছোড়ার মধ্যে সে থ্রিল কোথায়? কিন্তু অনুশীলন শেষে গুণময় ময়রার দোকানের 1 প্লেট মাখা সন্দেশের আকর্ষণও কম নয়। একটা কলা গাছের গুড়ি মাটিতে পুঁতে অনেকটা দূরে দাঁড়িয়ে বাঁশের চটার বর্ষা দিয়ে গুড়িটাকে বিদ্ধ করতে হবে। ক্রমাগত পিছিয়ে গিয়ে গুড়ি থেকে দূরত্ব বাড়াতে হবে। তাও হলো। কালু সসম্মানে গুড়িভেদ পরীক্ষায় উত্তীর্ণ হলো। এরপর একদিন দেখা গেল বিদ্যাসাগর স্টেডিয়ামে আন্তঃজেলা স্কুল ক্রীড়া প্রতিযোগিতায় অনূর্ধ্ব-16 গ্রুপে কালু জ্যাভেলিং থ্রোয়িংয়ে নামছে। ডান হাতের কবজিতে কপালে চওড়া নীল রঙের ব্যান্ড, স্পোর্টস শু আর স্যান্ডো গেঞ্জি পরে
কালু যখন একটা ছোট্ট দৌড় দিয়ে জ্যাভেলিনটা ছুড়ল, স্টেডিয়ামের গ্যালারিতে হাততালির খই ফুটতে লাগলো। নীল আকাশ ফুঁড়ে জ্যাভেলিন উঁচুতে উঠছে উঠছে উঠছে। এবার মুখটা নামলো, জ্যাভেলিন সোজা হলো, শাঁ শাঁ এগোচ্ছে। কালু দু হাতে চোখ ঢেকে মাটিতে বসে পড়ল। জ্যাভেলিন গ্যালারির মধ্যে গিয়ে পড়লে খুনের দায়ে পড়তে হবে আজ। 5 সেকেন্ড পরে ঠং করে শব্দ হতে চোখ খুলল কালু। গ্যালারির একদম নিচের ধাপে আঘাত করে কালুর জ্যাভেলিন শুয়ে পড়েছে। অন্যদের জ্যাভেলিনগুলো মাঠের মধ্যে মাটিতেই 90 কিংবা 80 ডিগ্রি অ্যাঙ্গেলে পুঁতে যাচ্ছিল। মাঠের মধ্যে বন্যার জলের মতো স্কুলের ছেলেরা ঢুকে পড়ল। সবার আগে হেড স্যার। ধুতি তুলতে তুলতে কখন জাঙ্গিয়ার মতো করে ফেলেছেন খেয়াল নেই। কালুকে জড়িয়ে ধরে বললেন, হ্যাঁ, এইটুকু কবজিতে এত শক্তি? তুই একলব্য, আমার স্কুলের গর্ব। আজ থেকে পিসির পেয়ারা গাছটা তোকে দিয়ে দিলাম। কালু তো আর গন্ডায় গন্ডায় মেলে না। তাছাড়া কালু আইএসও সার্টিফিকেটগুলো ক্রিমিনালও নয়। ওর কথা বাদ দিলে দীর্ঘ চাকরি জীবনে মোহন বুঝে গেছেন দাদুর কথাগুলোর আবেগ ছিল, যুক্তি ছিল না। চোর ডাকাত খুনেদের হৃদয় পরিবর্তন সোজা ব্যাপার নয়। থানায় ধরে এনে ধোলাই দিলে সুসুর করে দোষ স্বীকার করবে, কোর্টে হাজির করলে বলবে, হুজুর, আমি শালার বিয়ের নেমন্তন্ন খেয়ে ফিরছিলাম, দারোগা বাবু তখন গিয়ে ধরলেন। ভাড়া করা শালা এসে মাথা নিচু করে বলবে, হ্যাঁ হুজুর, আমার বাড়িতে ছোট মতন একটু বউ ভাত ছিল বটে ওদিন। এরপর মোহনের বাড়ি যাওয়ার পালা। ডাকাতটা তখন দাঁত বের করে হাসতে হাসতে মোহনের নাকের সামনে খৈনি চাপড়ে চলে গেল। তাই বলে একেবারে হাল ছেড়েও দেননি মোহন। মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। কে যেন ভিতর থেকে বলে উঠত, বেশ, তুমি তাহলে তোমার কাজ করে যাও বাপ। এই তো বছর 7 আগের কথা। মোহন তখন আরামপুরের দারোগা। ওখানে জটাই বলে একজন ছিল চ্যাম্পিয়ন চোর। দিনের বেলা একপাল ছাগল চড়িয়ে বেড়াতো, আর চোখে গেরস্তর বাড়ির উপর নজর রেখে স্টাডি করত। তার 2-3 দিন পরে রাতের বেলা শীত কেটে গেরস্তকে একেবারে গামছা সম্বল করে দিয়ে আসত। সেই জটাইকে একদিন তলব দিলেন মোহন। জটাইকে যদি রত্নাকর থেকে বাল্মীকি বানানো যায় তো দারোগাগিরির ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। হাতে একটা চাল কুমড়ো ঝুলিয়ে যথা সময়ে গামছায় মুখ ঢেকে জটাই এসে প্রণাম করে মোহনের জুতোর ধুলো মাথায় ঠেকালো। জটাইকে আপাদমস্তক দেখে কি যেন ভাবলেন মোহন। কল্পনায় দেখে নিলেন লম্বা চুলদাড়িতে জটাইকে বাল্মীকি হিসেবে কেমন মানাতে পারে। খুব খারাপ লাগবে না বলেই মনে হলো মোহনের। বেশ বন্ধুত্বপূর্ণ স্বরে জিজ্ঞাসা করলেন, আচ্ছা জটাই, এ লাইনে আসবার আগে তুমি কি করতে? কেন স্যার? আগে পিছে কিছু নেই, আমি জ্ঞান হওয়ার পর থেকেই এ লাইনে। হ্যাঁ, জ্ঞান হওয়ার পর থেকে? কিরকম? কি করতে তখন? মা হয়তো ঘরের পেছনের নারকেল গাছের গায়ে ঘুঁটে দিচ্ছে, আমি সেই ফাঁকে রান্নাঘরে ঢুকে গুড়ের ভাঁড় ফাঁক করে দিতাম। হ্যাঁ, ভাঁড়টাকে কাত করে রেখে দিতাম, মা ভাবত বিড়ালে খেয়েছে। হ্যাঁ, বিড়ালে গুড় খায়? খায় স্যার, খায়। 2-1টা ছোঁচা লোভা বিড়াল থাকে। আর কি করতে? মাঠের ছাগল ধরে নিয়ে বকচড়ার হাটে বেচে দিতাম। আর সান্ডেলদের পুকুর থেকে ছিপ ফেলে মাছ ধরে আনতাম। মাছের কথা শুনে মোহনের মাথায় একটা আইডিয়া খেলে গেল। মোহন বললেন, আচ্ছা জটাই, তুমি তো
ভালো মেছুরে শুনলাম। তা তোমাকে যদি একগাছা ভালো খেপলা জাল কিনে দিই, খালবিল থেকে মাছ ধরে বাজারে বিক্রি করলে আর রাত বিরেতে কুকুর চৌকিদার গেরস্ত তাড়া খেয়ে মরতে হবে না। মন্দ হবে না, কি বলো? জটাই বলল, না বাবু, ওসব হলো ছোট কাজ, লোকে নিন্দে করবে, বলবে জটে কিনা মাছ বিক্রি করছে। আমার শ্বশুর মশাইয়ের বয়স এখন ৮০ বছর, আমাদের এই লাইনের হাই স্কুলের হেডমাস্টার। ঘুমন্ত মানুষের গা থেকে চামড়া খুলে নিয়ে আসতে পারতেন। হ্যাঁ, তিনি শুনলে আমাকে আমাকে ত্যায্য পুত্তুর করবেন, বলবেন তুমি হলে আর্টিস্ট জটাধর, সেই তুমি শেষ পর্যন্ত মেছো হলে। ও আমার দ্বারা হবে না বাবু, ও আমার দ্বারা হবে না। মোহন ফোঁস করে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। না, এ বেটা বাল্মীকি হতে চায় না। গোকুলপুর থানাতেও এরকম চেষ্টা করেছিলেন মোহন। জাপানি বলে এক পাকা ওস্তাদকে পাকড়াও করে তার শীত কাঠি জমা রেখে তাকে একটা রিক্সা ভ্যান জোগাড় করে দিয়েছিলেন তিনি। তা ৭ দিন পরে জাপানি সেই রিক্সা নিয়ে এসে বলল, বড়বাবু, এই নিন আপনার রিক্সা। মোহন আশ্চর্য হয়ে বললেন, কেন, কি হলো? জাপানি বলল, কি হলো শোনেন তবে। আজ ২২ বছর রেতে ঘুমোনোর অভ্যেস নেই আমার। সারাদিন ওই রিক্সা টেনে এখন রাতে ঘুম পাচ্ছে। রাতে ঘুমিয়ে আমার 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 শরীর খারাপ হতে লেগেছে, মাথা ভার, মুখে অরুচ। আমাদের নিয়ম হলো দিনে ঘুম, রেতে কাজ। কত কষ্ট করে বিদ্যেটা শিখলাম, এই করে মেয়ের বিয়ে দিলাম, সব বৃথা যাবে? আপনার ভ্যান থাকলো, আমার লক্ষ্মী কাঠি ফেরত দেন। মোহন মেজাজ হারিয়ে পুলিশ কণ্ঠে গর্জে উঠলেন, ভালো কথায় সোজা পথে আসবার পাত্তর তোরা নোস। যদি একবার হাতে নাতে ধরতে পারি, বাপের নাম জার্মানি করে ছেড়ে দেব, বুঝলি জাপানি? জাপানি মুচকি হেসে বলল, প্রমাণ পাবেন কোথা? প্রমাণ? আমারও ৩ কড়ি উকিল ধরা আছে, সব প্রমাণ ফুঁকে দেবে। আপনি হাকিমের ঝাড় খাবেন তখন। বড় বাবু, আপনার বোধহয় বায়ু কুপিত হয়েছে। তেলাকুচো পাতার রস মাথার মধ্যেখানে লাগান। বলে জাপানি চলে গেল। ঠাকুরদার ওই নীতি কথায় বিশ্বাস করে হৃদয় পরিবর্তনের বাতিকে মোহনের প্রমোশন টনও হলো না বিশেষ। লোকে পুলিশের চাকরি করে সোনার খনির হদিশ পেয়ে যায়, রাজভবনের মতো বাড়ি করে। সেসব হলো না মোহনের। ওই মেজবাবু ছোটবাবু সারা মাসে যা আদায়পত্তর করেন তার একটা ভাগ পান মোহন। সেও দয়ার দান, না দিলেও বলার কিছু নেই। এত বছরে এক বেটারও হৃদয় পরিবর্তন ঘটানো গেল না। মাঝখানে পড়ে আমছালা দুটোই গেল। এই ভক্তনগর থানাটা মোহনের বেশ পছন্দ হয়েছে। গাছপালা, ঝোপঝাড়, পুকুর, মাঠ নিয়ে পল্লী প্রকৃতি ব্যাপারটা এখনো বেশ বজায় আছে। থানার বাড়িটাও বেশ সুন্দর। একটা ঝাঁকড়া তেঁতুল গাছের নিচে গোটা চারেক ছোট ছোট একতলা বাড়ি। একটায় বড়বাবুর অফিস ঘর, তার পাশেই লোহার খাঁচা মতো লকআপ। ডান দিকের ঘরটা মালখানা, বাঁ দিকের ঘরে কনস্টেবলদের বিছানা, পাশে রান্নাঘর। পিছনের দুটো ঘরে বড়বাবু মেজবাবুর থাকার জায়গা। এলাকাটা ঘুরে দেখবেন বলে তেঁতুলতলার জিপ গাড়িটার কাছে গিয়ে দেখলেন
ছোবড়ার গদির উপর একটা কুকুর শুয়ে আছে। চাকার পাশে ঘাস গজিয়ে গেছে, তার মানে ওটা অকেজো। মেজবাবুকে বলতে তিনি বললেন, 1 বছর আগে সদরে রিপোর্ট করা হয়েছে, কোনো উত্তর আসেনি। ইনসিডেন্ট ঘটলে স্পটে পৌঁছন কি করে? কেন স্যার, ভ্যান রিকশায় পা ঝুলিয়ে বসে হাওয়া খেতে খেতে চলে যাই। তাছাড়া বেশি যেতে টেতেও হয় না তেমন। এখানকার লোকগুলো স্যার খুব সভ্য ভদ্র, চুরি ডাকাতি নেই বললেই চলে। কে কার জিনিস চুরি করবে, সবই তো নেংটি সম্বল। 2-4 পিস যা ছিল কলকাতার দিকে চলে গেছে। ওখানে ক্লায়েন্ট বেশি, কেউ কাউকে চেনে না, বিপদে ঝাঁপায় না, সেফ এরিয়া। তবে স্যার লাঠালাঠি খুনোখুনি আছে। একজনের মুরগি অন্যজনের বাড়ি গেলেও খুনোখুনি হয়। হ্যাঁ, তবে বেশি না, বছরে 1-2। তা মোহন সত্যি সত্যিই দেখলেন সারা দিন একটা ডায়েরিও করতে আসে না কেউ। কনস্টেবল 4 জন লুঙ্গি কাছা দিয়ে লোকাল ছেলেদের সঙ্গে ফুটবল বা ডাঙ্গুলি খেলে জনসংযোগ বজায় রাখে। একজন গেটে পাহারায় থাকে আর মোবাইলে FM শোনে। FM শুনে শুনে এখন কানেও কম শোনে। প্রসূন, শুনে যাও বলে ডাকলে উত্তর দেয়, রসুন বুনে যাব? রসুন বুনে কি হবে স্যার? শূন্য লকআপের ভেতর একটা বেড়াল 2টো বাচ্চা নিয়ে শুতে আসে রাতে। একদিন সেখানে একটা ভাম ঢুকে পড়তে সে কি লড়াই ভাম বিড়ালে। মোহন টর্চের আলো ফেলতে ভামটা পালিয়ে গেল। ঠিক গোকুলপুর থানার কেস। লকআপের ভেতর এক পকেটমার আর এক পকেটমারের পকেট থেকে বিড়ি দেশলাই বের করে নিয়েছিল। তাই নিয়ে মাঝরাতে মহা দাঙ্গা। দুটোকেই ঠ্যাঙানি দিতে তবে থেমেছিল। তখন অনেক রাত। হ্যারিকেনটা ডিম করে শুয়ে পড়েছেন মোহন। ঘুমটা সবে ধরে এসেছে। হঠাৎ বারান্দায় যেন ধূপ করে একটা শব্দ হলো। মোহন চোখ মেলে সতর্ক হয়ে উঠে বসলেন। একটা ক্ষীণ পায়ের শব্দ তার ঘরের দরজার সামনে এসে থেমে গেল। ফিসফিস করে কে যেন 2বার ডাকল, বড়বাবু, বড়বাবু। মোহনও ফিসফিস করে সাড়া দিলেন, হ্যাঁ জেগে আছি। তুমি কে? হ্যাঁ, কে তুমি? দরজাটা খুলুন বলছি। দরজা ভেজানো আছে, ঠেলা দাও। একটা আবছা ছায়ামূর্তি, শিরিঙ্গে চেহারা, খাটো ধুতি পরা, কাঁধে একটা গামছা। ঘরে ঢুকে দরজাটা ভেজিয়ে দিল। মোহন চাকরি জীবনে এরকম জিনিস ঢের দেখেছেন। হয় ইনফরমার, নয় অন্য থানার ওয়ান্টেড, না হলে মাস চুক্তির প্রস্তাব নিয়ে আসা ভগ্নদূত। সেই ছায়ামূর্তি হাত জোর করে বলল, আগে 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 নাম শুনে থাকবেন। আমার নাম খাটাই। 2 পুরুষের কারবার, ছেলেকে ধরলে 3 পুরুষ। কিসের কারবার তোমার খাটাইদা? আগে আগে এক্সপোর্ট ইম্পোর্টের কারবার। লোকের বাড়ির মাল নিজের বাড়িতে ইম্পোর্ট করি, সেই মাল আবার মহাজনের ঘরে এক্সপোর্ট করি। বুঝলাম। চুপি চুপি নাকি রামদা ভোজালি নিয়ে? আগে চুপি চুপি, গেরস্থ ঘুমিয়ে পড়লে। তা এত রাতে আমার কাছে কি মনে করে? এখানে ইম্পোর্ট করবার মতো কিছু আছে নাকি? হ্যাঁ, কি যে বলেন স্যার, আমি খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। কি বিপদ? আগে আগে আমার ছেলে পেল্লা দেবার মাধ্যমিক পাশ করেছে। ছোটবেলা থেকেই রাতে ওকে সঙ্গে নিয়ে বের হতাম। আর ছোট্ট শরীর তো, শীত দিয়ে ঢুকে দরজা খুলে দিত। তা লজ্জার কথা কি বলবো স্যার,
ও বেটার টাকা পয়সা গয়নাগাটির থেকে বইপত্তর হাতানোর দিকেই বেশি ঝোঁক ছিল। আমার বাড়ি গিয়ে দেখবেন বইয়ের পাহাড়। এখন পাশ করে বলছে আমার লাইনে আসবে না, আরও পড়াশুনো করবে। এ তো ভালো কথা, খাটাইয়ের ছেলে পড়াই করবে, এর চাইতে ভালো জিনিস হয় না। না স্যার, এটা খুব খারাপ জিনিস। লেখাপড়া শেখার বিস্তার হ্যাপা। না পারবে আমার পেশা ধরতে, না পাবে চাকরি, মাঝখান দিয়ে গুচ্ছের টাকা নষ্ট, না ঘরকা না ঘাটকা। তা আমাকে কি করতে হবে খাটাইদা? আপনি ও বেটাকে ধরে এনে একটা হালকা কেস দিয়ে চালান করে দিন। কত কেস তো আপনাদের খাতায় ফাঁকা পড়ে থাকে। একবার দাগি হয়ে গেলেই ওর লেখাপড়ার 12টা একেবারে বেজে যাবে, কোনো স্কুলে আর ভর্তি নেবে না। এটুকু উপকার আপনাকে করতেই হবে স্যার। শুনেছি আপনি ঘরের খেয়ে বনের শিয়াল তাড়াতেই ভালোবাসেন। ঠিক আছে, কাল সকালে মার্কশিট নিয়ে পেল্লাদকে দেখা করতে বলো, দেখব কি কি চার্জ খালি আছে। তা খাটাইদা, এ কথা বলার জন্য দিনের বেলা না এসে এত রাতে এলে কেন? আগে আমার নামে যে হুলিয়া আছে। হুলিয়া? কে হুলিয়া জারি করেছে? আগে আপনার আগের বড় বাবু আমার সঙ্গে 10 আনা 6 আনার চুক্তিতে আসতে চেয়েছিলেন। আমি রাজি হইনি। 14 আনা 2 আনা পর্যন্ত ঠিক ছিল। আপনার মেজবাবুও ওর দলে ছিল। তা সেই বড়বাবু মেজবাবুকে হুকুম দিয়ে গেছেন আমাকে দেখতে পেলেই যেন ধরা হয়। স্যার, দিনকাল খুব খারাপ। লোকে টাকা পয়সা সোনা দানা আজকাল আর বাড়িতে রাখে না। ক পয়সাই বা পায়, তার থেকে 6 আনা চলে গেলে। ঠিক আছে, সকালে ছেলেকে পাঠিয়ে দিও। খাটাই প্রণাম করে চলে গেল। পরদিন 8টার সময় পেল্লাদ এসে মোহনকে প্রণাম করে মুখ নিচু করে সামনে দাঁড়ালো। মোহন তাকিয়ে দেখলেন রং কালো হলেও সুন্দর সুশ্রী মুখখানা পেল্লাদের, চোখের দৃষ্টিও শান্ত। পেল্লাদের বগলে কাগজে মোড়া একটা জিনিস দেখে মোহন জিজ্ঞাসা করলেন, ওটা কি তোমার বগলে? পেল্লাদ লজ্জা লজ্জা মুখ করে বলল, আপনার চটি জোড়া। আমার চটি? তা আমার চটি বগলে গেল কি করে? কাল রাতে বাবা নিয়ে গিয়েছিল। কেন? চটি নিয়ে গিয়েছিল কেন? তাই সকালে উঠে খুঁজে পাইনি। আগে বাবার গুরুদেবের নির্দেশ আছে, রাত্রিরে বাড়ির বাইরে পা দিলে খালি হাতে ফেরা যাবে না, কিছু হাতে করে ফিরতেই হবে। বাবা খুবই গুরুর কথা মানে কি না? মোহন হাসবে না কাঁদবে বুঝতে পারলেন না। বললেন, কই তোমার মার্কশিটটা দেখি। মার্কশিট দেখে মোহন মোহিত হয়ে গেলেন। মোট 800 মার্কসের মধ্যে প্রহ্লাদ পেয়েছে 697। তিনি তক্ষুনি প্রহ্লাদকে নিয়ে সোজা বসন্তপুর উচ্চ মাধ্যমিক স্কুলের দিকে রওনা দিলেন। খবর শুনে খাটাই হায় হায় করে উঠল। স্যার, কি বললাম আর কি করলেন? স্যার, পেল্লাদকে অন্য স্কুলে ভর্তি করে দিয়ে এলেন স্যার। মোহন খুব কড়া গলায় বলল, হ্যাঁ দিয়ে এলাম। তুমি যদি ওর পড়াশোনায় বাধা দাও, তোমাকেও জেলখানায় ভর্তি করে দিয়ে আসবো। ও যত দূর পড়তে চায় পড়বে, খরচের কথা তোমাকে ভাবতে হবে না। দাবরানি খেয়ে খাটাই চুপ করে গেল। সেদিন স্কুল থেকে ফেরার পথে মোহনের মনটা খুব ফুরফুরে লাগছিল।
অনেক দিন পরে সাইকেল চেপেছিলেন মোহন। পাশ কাটিয়ে একটা বাইক উল্টো দিকে চলে গেল। একটু পরেই সেই বাইকটা ঘুরে এসে মোহনের পথ আটকে দাঁড়িয়ে পড়ল। ফুল ইউনিফর্ম পরা লোকাল থানার দারোগার পথ আটকায় এত বড় আস্পর্ধা কার? একটু দেখতে হচ্ছে। মোহন সাইকেল থেকে নেমে পড়লেন। একজন যুবকও বাইক থেকে নেমে দাঁড়িয়েছে। সুন্দর সুঠাম চেহারা, ব্যাকব্রাশ করা চুল, জিন্সের প্যান্টের উপর খয়েরি টি শার্ট পরা। যুবকটি এগিয়ে এসে মোহনের পা ছুঁয়ে প্রণাম করল। থতমত খেয়ে মোহন বললেন, তুমি কে? ঠিক চিনতে পারলাম না তো। যুবকটি বলল, স্যার, আমি কালু, সেই যে ব্রহ্মপুর স্কুলে। ও কালু, অর্জুন কৃষ্ণ সখা, কত পাল্টে গেছো, কি করে চিনব? এদিকে কোথায় যাচ্ছ? এই তো কেদারপুর বিডিও অফিসে ক্লার্কের চাকরি করছি, স্পোর্টস কোটায় পেয়েছিলাম। মোহন কালুকে জড়িয়ে ধরলেন। বাকি পথটুকু সাইকেল চালাতে চালাতে মোহন ভাবছিলেন, আজ খুব আনন্দের দিন। ঘোর অন্ধকারের মধ্যে একই দিনে দুটো আলো দেখতে পেলাম। একটা আলো জ্বলছে, অন্যটাও জ্বলবো জ্বলবো করে হাওয়ার সঙ্গে লড়াই করছে। নিভবে না মনে হয়। জোরে প্যাডেলে চাপ দিয়ে মোহন মনে মনে বললেন, চালাও পানসি বেলঘড়িয়া। সব রত্নাকর বাল্মীকি হয় না ঠিকই, কিন্তু একজনও না হলে রামায়ণ লিখবে কে?